আজকে আমরা পড়ব ফর্মাল পোটেনশিয়াল বা কন্ডিশনাল পোটেনশিয়াল। তাই ফর্মাল পোটেনশিয়াল বা কন্ডিশনাল পোটেনশিয়ালটা কি বা ইউটিলিটি বা কি সেটা আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। তো আমি আগে এক্সাম্পলটা দিচ্ছি। এখানে দুটো সিস্টেমের দুটো কাপলের স্ট্যান্ডার্ড রিডাকশন ভ্যালু দেওয়া আছে। এখানে দেখো এফিসিয়েন্ট 6 3- থেকে এফিসিয়েন্ট 4- তার রিডাকশন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা 0.36 ভোল্ট এবং I2 থেকে I- সিস্টেমের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা 0.54 ভোল্ট। তা আমরা জানি যে যার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু হাই সে নিজে রিডিউসড হয় এবং অপরকে অক্সিডাইজ করে। তাহলে এখানে এই সিস্টেমের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা হাই, তাহলে এখানে I2 থেকে I- হবে, তাহলে I2 থেকে 2I- হবে, তাহলে অক্সিডাইজ কে হবে? অক্সিডাইজ হবে এই সিস্টেম, অর্থাৎ এখানটায় FeCN6 4- অক্সিডাইজড হয়ে তৈরি করবে FeCN6 3-। তার মানে এইটা রিডাকশন হচ্ছে এবং এইটার অক্সিডেশন হচ্ছে। তো এরকমটাই হওয়া উচিত, রিডাকশন এবং অক্সিডেশন। কিন্তু রিয়ালিটিতে অন্যরকম ব্যাপার দেখা যায়। রিয়ালিটিতে অ্যাকচুয়ালি যদি অ্যাসিড মিডিয়াম হয় তাহলে দেখা যাবে যে রিয়াকশনটা ঠিক রিভার্স অর্ডারে হচ্ছে। তাহলে এরকমটা কেন হলো? এটাই হওয়া উচিত ছিল, কারণ এর ক্ষেত্রেই ΔG0 ভ্যালুটা নেগেটিভ হবে যদি আমরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা ক্যালকুলেট করি। তার মানে এটাই স্পন্টেনিয়াস রিয়াকশন হওয়া উচিত। তাহলে এটাই হওয়া উচিত, আমি লিখে দিই এটা শুড অকার, কিন্তু এটা হচ্ছে না। ইন রিয়ালিটিতে ঠিক অপোজিট রিয়াকশন হচ্ছে, মানে এরকম রিয়াকশন হচ্ছে। এখানে কেন হয়ে গেল রিভার্স অর্ডার? আমাদের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু তো এরকম বলে না। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা হাই মানেই রিডাকশন হবে, নিজের রিডাকশন হবে এবং অপরের অক্সিডেশন হবে, এটা আমরা শিখে এসেছি। তাহলে এইখানটায় এরকম কেন হলো? হওয়ার কারণ কি? কেন রিভার্স অর্ডারে হলো? তা আমরা একটু এটা এলাবোরেটলি ডিসকাস করি, তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো যে কেন এরকম হচ্ছে। তবে এই ঘটনাটা কিন্তু যে রিভার্স হয়ে যাচ্ছে, এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র অ্যাসিড মিডিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাসিড মিডিয়ামে এরকম রিভার্স অর্ডারটা দেখা যায়। তার মানে নিশ্চয়ই অ্যাসিড থাকলে অর্থাৎ H+ থাকলে নিশ্চয়ই অন্য কিছু ব্যাপার হচ্ছে। H+ থাকলে কি হয়? H+ থাকলে FeCN6 4- এবং FeCN6 3- এরা দুজনেই প্রোটনেশন হয়, এদের দুজনেরই প্রোটনেশন হয়, অর্থাৎ এদের দুজনেই H+ এর সাথে অ্যাটাচ হয়ে যায়, অর্থাৎ দুজনেই H+ এর সাথে এরকম ইকুইলিব্রিয়ামে আছে, মানে এখানে দুজনেরই প্রোটনেশন হচ্ছে। তাহলে যেহেতু প্রোটনেশন হচ্ছে, দুজনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি বের করে নিলাম। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে FeCN6 4- বা FeCN6 3- কেউই কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে ফ্রি অবস্থায় নেই, প্রত্যেকেই কিছুটা পরিমাণ H+ এর সাথে যুক্ত হয়ে অন্য একটা প্রোটনেটেড ফর্মে আছে। তাহলে FeCN6 4- এর টোটাল কনসেন্ট্রেশনটা কত? এভাবে লিখতে পারি FeCN6 4- প্লাস এর কনসেন্ট্রেশন প্লাস FeCN6 3- এর কনসেন্ট্রেশন। এবার আমি যদি ইকুয়েশন থেকে এখান থেকে বসিয়ে দিই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সহকারে, তাহলে এরকম দাঁড়াবে ব্যাপারটা FeCN6 4- প্লাস K1 FeCN6 4- H+। তাহলে FeCN6 4- টোটাল দাঁড়াবে এরকম।
সিমিলারলি যদি FeCN6 3- এর ক্ষেত্রে আমরা একই রকম ভাবে বের করি টোটাল কনসেন্ট্রেশনটা, তাহলে দাঁড়াবে FeCN6 3- 1 প্লাস K2H প্লাস। তাহলে আমরা টোটাল কনসেন্ট্রেশন গুলো বের করে নিলাম। তাহলে FeCN6 4- ফ্রি অবস্থায় কতখানি আছে? তাহলে FeCN6 4- এটা কিন্তু ফ্রি অবস্থায় এর কনসেন্ট্রেশনটা কতখানি আছে? কনসেন্ট্রেশনটা আছে এখানে আমরা লিখতে পারি FeCN6 4- এটা টোটালটা আছে ডিভাইডেড বাই 1 প্লাস K1H প্লাস। এটা কিন্তু FeCN6 4- এখনো সলিউশনের মধ্যে ফ্রি অবস্থায় আছে। সিমিলারলি FeCN6 3- এটা ফ্রি অবস্থায় কতটা আছে? এটা ফ্রি অবস্থায় আছে FeCN6 3- এই টোটালটা ডিভাইডেড বাই 1 প্লাস K2H প্লাস। তাহলে এইগুলো আমি মনে রাখি, মনে রেখে বোর্ডটা আবার মুছে নিই। আচ্ছা, তাহলে FeCN6 3- এ একটা ইলেকট্রন নিয়ে তৈরি করছে FeCN6 4- যদি রিডাকশন হয়, আমি রিডাকশন ইকুয়েশনটা চিন্তা করলাম, তাহলে আমাদের নানস্ট ইকুয়েশনটা কি হবে? নানস্ট ইকুয়েশন হবে ইকুয়ালস টু E0 মাইনাস RT বাই NF। NF মানে এখানে একটা ইলেকট্রন, তাহলে 1F ln অ্যাক্টিভিটি অফ FeCN6 4- ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ FeCN6 3-। তো যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়, তাহলে আমি এই গোটা ভ্যালুটাকে আমি এইভাবে লিখতে পারি 0.059 lnটা তখন log 10 বেসের হয়ে যাবে। আর আমি অ্যাক্টিভিটির জায়গায় সিম্পল ফর্মে লিখলাম FeCN6 4- তার কনসেন্ট্রেশনটা এবং FeCN6 3- তার কনসেন্ট্রেশন। এটা আমরা সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এখানে অ্যাক্টিভিটিকে আমি মোলার কনসেন্ট্রেশন ধরে নিলাম। তো এবার এই আয়নগুলির কনসেন্ট্রেশন আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, কারণ এরা তো অ্যাকচুয়ালি সবাই ফ্রি অবস্থায় নেই, কিন্তু আমাদের এখানে ফ্রি কতখানি আছে সেটা বসাতে হবে। তাহলে আমি যদি এইখান থেকে বসিয়ে দিই, তাহলে দাঁড়াবে E0 মাইনাস 0.059 log FeCN6 4- total by 1 plus K1H plus, আর এখানে দাঁড়াবে FeCN6 3- total by 1 plus K2H plus। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে নিলাম। সিম্পলিফাই করলে এরকম অবস্থায় গেল। এইবার আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি, এই গোটাটাকে আমি যদি E0F লিখি, লিখলাম মাইনাস 0.059 log, ওপরে কি আছে? ওপরে আছে FeCN6 4- এটা টোটাল কনসেন্ট্রেশনটা ডিভাইডেড বাই FeCN6 3- টোটাল কনসেন্ট্রেশনটা। তো আমাদের ইকুয়েশনটা কিন্তু এরকম একটা ফরম্যাটে গিয়ে দাঁড়ালো। তো এখানটায় যেহেতু অ্যাসিড মিডিয়াম আছে, H প্লাস আছে, এবং এখানে K1 কিন্তু ভেরি ভেরি গ্রেটার দেন K2। K1 যেহেতু ভেরি ভেরি গ্রেটার দেন K2, সেই জন্য এই ভ্যালুটা
এখানে হর বেশি হয়ে যাচ্ছে, হর বেশি হয়ে যাওয়ার জন্য E0 থেকে কিন্তু এবার কম মাইনাস হচ্ছে। E0 থেকে কম মাইনাস হওয়া মানে কি, এই E0F এর মানটা কিন্তু বেশি হচ্ছে। যেহেতু K1 এর মান বেশি, তাহলে এখানে E0F এর মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ E0 এর সাথে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের সাথে এই ভ্যালুটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে, কারণ K1 বেশি K2 কম, তাহলে এই টোটাল ভ্যালুটা নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তার মানে E0F এর মানটা কিন্তু E0 এর তুলনায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে K1 এর মান কেন বেশি? কারণ K1 কি থেকে এসেছিল? K1 এসেছিল FeCN6 4- থেকে, যখন FeCN6 3- তৈরি হচ্ছিল, অর্থাৎ প্রোটনেশন হচ্ছিল FeCN6 4- তখন এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল। যেহেতু FeCN6 4- এর চার্জটা হাই, নেগেটিভ চার্জটা হাই, তাই সেটা কিন্তু স্ট্রঙ্গার বেস, অর্থাৎ FeCN6 4- স্ট্রঙ্গার বেস। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান বেশি হবে, তাহলে K1 এর মানটা কিন্তু ভেরি ভেরি গ্রেটার দ্যান K2 হবে। K1 ভেরি ভেরি গ্রেটার দ্যান K2, এবং K2 থেকে যখনই বেশি হচ্ছে তখনই E0F এর মান বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পেতে পেতে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা ছিল 0.36 ভোল্ট। এটা বৃদ্ধি পেয়ে এরকম হয়তো আসবে কোনো একটা স্ট্রঙ্গার অ্যাসিড মিডিয়ামে, বৃদ্ধি পেয়ে 0.54 কে ক্রস করে যাবে। যদি 0.54 কে ক্রস করে যায়, তখন এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটাই হাই হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এটা ক্রস করে গিয়ে হয়তো 0.7 ভোল্টের কাছাকাছি হয়ে গেল। তাহলে 0.7 ভোল্টের কাছাকাছি যদি হয়ে যায়, তখন এটা তখন হায়ার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু, তখন এই কিন্তু রিডিউসড হবে, এই অক্সিডাইজড হবে। অর্থাৎ আমরা যেটা রিয়ালিটিতে দেখেছিলাম ইকুয়েশনটা, যে এখানটায় এটির অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, এবং I- থেকে I2 হবে, এবং FeCN6 3- থেকে FeCN6 4- হবে। অর্থাৎ আমরা যেটা ইন রিয়ালিটিতে দেখেছিলাম যে রিয়াকশনটা হওয়া উচিত, সেটাই হবে। কারণ এবার এই কন্ডিশনটার, এই কাপলটার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কম হয়েছে, কার বেশি হলো? এর ভ্যালুটা কিন্তু বেশি, অর্থাৎ এর ভ্যালুকে এই ভ্যালুটা অতিক্রম করে গেছে। তো এই যে আমরা এখানটায় যে অ্যাসিড মিডিয়ামের যে ব্যাপারগুলো নিয়ে আসলাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অর্থাৎ অ্যাসিডের যে এফেক্ট আমরা নিয়ে আসলাম, প্রোটনেশন এফেক্ট নিয়ে আসলাম, এটাই তো রিয়ালিটির সিচুয়েশন, রিয়ালিটিতে তো এটাই হয়। তাই এই যে আমরা E0F যেটা লিখেছি, এটাকে আমরা বলছি ফর্মাল পোটেনশিয়াল বা কন্ডিশনাল পোটেনশিয়াল। মানে এটা ডিপেন্ডস অন কন্ডিশন। অ্যাসিড মিডিয়াম হলে তার কি ভ্যালুটা হওয়া উচিত, মানে রিয়ালিটিকে জাজমেন্ট করবে, সেই জন্য এটা আমরা বলছি কন্ডিশনাল পোটেনশিয়াল বা ফর্মাল পোটেনশিয়াল। তা ফর্মাল পোটেনশিয়ালকে আমরা ডিফাইন করতে পারি এইভাবে, যদি আমরা এই যে অক্সিডাইজড বা যে রিডিউসড স্পিসিস নিয়েছিলাম, সেইগুলো যদি আমরা তাদের কনসেন্ট্রেশন গুলো যদি 1 মোলার ধরে নিই, মানে এটারও যদি কনসেন্ট্রেশন 1 মোলার ধরি, এটারও যদি কনসেন্ট্রেশন 1 মোলার ধরি, টোটালটা, তাহলে কি হবে? log 1 হবে, তাহলে এটা 0 হয়ে যাবে। তখন সেই কন্ডিশনে আমরা কি পাবো? ইকুয়ালস টু E0F। তখন আমরা বলবো যে যদি এই অক্সিডাইজড আর রিডিউসড স্পিসিস যদি আমরা 1 মোলার কনসেন্ট্রেশনে নিই, তবে যে পোটেনশিয়াল ভ্যালুটা পাবো, সেই পোটেনশিয়াল ভ্যালুটাকে আমরা বলবো ফর্মাল পোটেনশিয়াল বা কন্ডিশনাল পোটেনশিয়াল। আসলে যদি সমস্ত স্পিসিস তাদের সিম্পল ফর্মে থাকতো, কেউ কোনো প্রোটনেশন হচ্ছে না, কারো কোনো কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে না সলিউশনের মধ্যে, সবাই সিম্পল ফর্মে আছে, মানে যা আমরা চিন্তা করে নিচ্ছি অ্যাজ ইট ইজ, তারা সেইভাবেই থেকে যাচ্ছে, তাহলে আমরা সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দেখেই বলতে পারতাম যে কে অক্সিডাইজড হবে বা কে রিডিউসড হবে। কিন্তু রিয়ালিটিতে সলিউশনের মধ্যে আলাদা আলাদা ব্যাপার ঘটতেই পারে। তারা কিন্তু সিম্পল ফর্মে, সেই স্পিসিস গুলো, সেই আয়ন্স গুলো কিন্তু সিম্পল ফর্মে এক্সিস্ট নাও করতে পারে। তারা কেউ হয়তো কমপ্লেক্স ফর্ম করে গেছে, কেউ হয়তো প্রোটোনেটেড হয়ে গেছে, আবার
কেউ আবার হয়তো কারোর মধ্যে হয়তো কোনো প্রেসিপিটেশন পড়ে গেছে, সলিউশনের মধ্যে কোথাও প্রেসিপিটেট ফর্ম করে গেছে। অর্থাৎ রিয়ালিটিতে সলিউশনটার নেচার কিন্তু ভিন্ন টাইপের হতে পারে। তখন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কিন্তু ডিসাইড করতে পারবে না যে কে অক্সিডাইজ হবে, কে রিডিউস হবে। কারণ আমরা যে কন্ডিশনটা চিন্তা করে নিচ্ছিলাম সেই কন্ডিশন থেকে ডিফার করে যাচ্ছে কন্ডিশনটা, রিয়ালিটিতে সলিউশনের কন্ডিশনটা ডিফার করে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তখন এই যে E0F ভ্যালু ডিসাইড করবে যে কে রিডিউসড হবে অ্যাকচুয়ালি এবং কে অক্সিডাইজড হবে। এই E0F ভ্যালুটাকেই বলা হবে এখানে ফর্মাল পোটেনশিয়াল বা কন্ডিশনাল পোটেনশিয়াল। তাহলে আমরা ফর্মাল পোটেনশিয়ালকে ডিফাইন করলাম। ফর্মাল পোটেনশিয়ালকে আমরা এইভাবে বলতে পারছি যে ফর্মাল পোটেনশিয়াল অফ দ্য সিস্টেম ইজ the experimentally observed potential of the system in the solution where the formal concentrations, অর্থাৎ এই যে ফর্মুলা, সেই ফর্মুলাটার যে কনসেন্ট্রেশন, সেই জন্য ফর্মাল কনসেন্ট্রেশনস বলছে, where the formal concentrations of the oxidized and the reduced forms are same. দুটোর যে ফর্মুলাগুলো আছে দুটোরই যদি কনসেন্ট্রেশন সেম হয় তাহলে যে অবজার্ভ পোটেনশিয়াল হবে ওই সিস্টেমটা, সেটাকে আমরা বলবো ফর্মাল পোটেনশিয়াল বা কন্ডিশনাল পোটেনশিয়াল। Actually, formal potential cover the effects of concentration of the species, pH of the solution, and possibility of the complexation and many other factors. তার মানে ফর্মাল পোটেনশিয়াল কখন গুরুত্বপূর্ণ হবে, সে কিন্তু যদি কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি যা হওয়া উচিত সেই কনসেন্ট্রেশন অফ দ্য স্পিসিস যদি চেঞ্জ করে যায়, বা পিএইচ অফ দ্য সলিউশন যদি চেঞ্জ করে যায়, বা কোথাও যদি কমপ্লেক্স ফর্মেশন হয়ে যায়, প্রোটোনেশন হয়ে যায়, বা আরো অন্যান্য যদি প্রেসিপিটেশন পড়ে যায়, এরকম ফ্যাক্টর গুলো যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ফর্মাল পোটেনশিয়াল ভ্যালুটাই ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি কে অক্সিডাইজ হবে। আমার নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আর্সেনেট সিস্টেমের ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটছে। এখানটায় যে রিয়াকশনটা হওয়া উচিত কিন্তু বাস্তবে তার রিভার্স রিয়াকশন কেন হবে সেটা আমরা আমার নেক্সট ভিডিওতে দেখব।